রামকান্ত পিছন দিক থেকে এসে ভবানীর মুখটা চেপে ধরে বলে, এই নাটোরের রাজরানীর কি মহলে থাকতে ইচ্ছে করছে না? ভবানী বলে, আপনি কি সেই উপায় রেখেছেন? আপনি কোথায় গিয়েছিলেন বলুন। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই বংশী ঠাকুর গাছের আড়াল থেকে রামকান্ত আর ভবানীকে নদীর পাড়ে দেখে দেবী প্রসাদকে খবর দেওয়ার কথা ভাবে। এরপর ভবানী রামকান্তকে বলে, আপনি জানেন দিদি আমায় কত কথা শোনালো, আপনি বলুন আপনি কোথায় গিয়েছিলেন। রামকান্ত বলে, তুমি তো জানো আমি রাজপরিবারের ছেলে হলেও আমার গায়ে রাজপরিবারের রক্ত নেই। আমি এসব কথা যদি তোমায় বলি সেটা তুমি সহ্য করতে পারবে না। ভবানী বলে, আমি তো রাজবাড়িরই একজন, আপনি আমায় বলতে পারেন। ওদিকে বংশী ঠাকুর দেবী প্রসাদের কাছে এসে বলে দেয়, ভবানী আর রামকান্ত নদীর পাড়ে আছে। এ কথা শুনে দেবী প্রসাদ কালনাগিনীকে নিয়ে জঙ্গলে পাড়ি দেওয়ার কথা বলে। এদিকে রামকান্ত ভবানীকে বলে, তুমি আম মাখা খেয়েছো? লবণ আর মরিচ দিয়ে পুটি মাখতো। ভবানী বলে, পুটিকে? রামকান্ত বলে, যখন আমরা চৌগ্রামে থাকতাম তখন পুটির সাথে আমার বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু তার আগেই মহারাজ আমাকে দত্তক নিয়ে নেয়। একদিন তীর্থযাত্রীদের আস্থানায় আমি জল দিতে গিয়েছিলাম, সেখানে আশ্চর্যজনকভাবে আমার পুটির সাথে দেখা হয়। ওর বিবাহ একজন বৃদ্ধ পুলিন বামুনের সাথে ঠিক হয়েছিল। পণ নেয়ার পর তাদের মতের অমিল হলে পুটির বিবাহ ভেঙে যায়। ভবানী বলে, তা আপনি বুঝি আজ পুটির কাছেই গিয়েছিলেন? রামকান্ত বলে, পুটির খুব শরীরটা খারাপ, সেই খবর শুনেই আমি গিয়েছিলাম। ভবানী বলে, কমেছে? রামকান্ত বলে, এই টান কথাটা প্রয়োগ করো না। ভবানী বলে, তার শরীর এখন ঠিক আছে? রামকান্ত বলে, এ কথা আগে বলার সুযোগ পাইনি রাজরানী, তাই এখন বলছি। তোমার হৃদয়ের মূল যেন কোনো দিনও পাল্টে না যায়, তোমার করুণা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, এটুকুই চাওয়া আমার তোমার কাছে।